খামারিরা এই যে আদর্শ বা সুষমভাবে যে মিশ্রণটা তৈরি করা তারা আসলে করতে পারে না, যার কারণে অনেক সময় তারা কী করে এই বিভিন্ন কোম্পানির যে রেডি ফিড মানে যেগুলো আসলে সুষম উপায়ে হয়তো তারা তৈরি করে, এটা আমরা দেখেছি যে হ্যাঁ তাদের যে একটা অ্যানিম্যালের যে তার পুষ্টির যে চাহিদা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তারা তৈরি করে। তো এগুলো খারাপ না, আমি ব্যক্তিগত মনে করি যে এই ধরনের আমাদের কাছে এই ধরনের কোনো রিপোর্ট নাই যে বাজারে এই ধরনের ফিড খেয়ে গরুর মাংসের বা কোনো ক্ষতিকর প্রভাব এগুলো আসে নাই। ঔষধ প্রয়োগ করে আপনার এই মোটা তাজাকরণ ডেফিনেটলি এটি বাংলাদেশে আসলে অনেক আগে এই ধরনের কিছু কিছু খামারি ওষুধ খামারি প্রয়োগ করতো, কিন্তু ইদানিংকালে বাংলাদেশ সরকারের কড়া নজরদারি, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস তাদের মাঠ পর্যায়ে কড়া নজরদারির কারণে এই ধরনের যে অসৎ পন্থা অবলম্বন করে যে গরুর হৃষ্টপুষ্টকরণ করে এটি আর মানে খুবই নাই বলেই চলে। কিন্তু এটা একটা প্রোপাগান্ডা আছে, যেহেতু পূর্বে এই ধরনের একটা প্রোপাগান্ডা ছিল, বিশেষ করে কোরবানির সময় এই ধরনের প্রোপাগান্ডা খুবই আসে। তো এইটিও আসলে মানে নির্ণয় করার কিন্তু একটা উপায় আছে যে একটা সুস্থ গরু আপনি দেখলেই বুঝতে পারবেন সে জাবর কাটছে, তার কানগুলো খাড়া, সে একেবারে চঞ্চল তার ভাব। গরুর যে চামড়া যদি আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ড চাপ প্রয়োগ করার পরে সেখানে যদি কোনো গর্তের সৃষ্টি না হয় তাহলে মনে করবেন যে এখানে কোনো ধরনের হরমোন বা স্টেরয়েড কিছু প্রয়োগ করে নাই, মানে এটা একটা মানে স্বাভাবিক খাবার খেয়ে এই প্রাণীগুলো হৃষ্টপুষ্টন করা হয়েছে। কৃষি ও প্রযুক্তি সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, কোরবানি আসতে এখনও প্রায় 4 মাসেরও বেশি সময় বাকি, কিন্তু এরই মধ্যে খামারগুলোতে শুরু হয়েছে কোরবানির প্রস্তুতি। ভালো পশু বাছাই করা, টিকা দেওয়া, সুষম খাবার, সেই সঙ্গে নানা প্রস্তুতি। আর দুগ্ধজাত পশুর জন্য বছরব্যাপী কার্যক্রম তো আছেই। এরই মধ্যে কৌতূহল হতেই পারে আসছে কোরবানির ঈদে পশুর দাম কেমন হতে পারে। এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান, আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। সাভারের হেমায়তপুরে লালন অ্যাগ্রো ফার্ম। প্রায় 20 বছর পুরনো এই খামারটিতে এখন প্রায় 200 গরু। এর মধ্যে কোরবানিকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে 100-রও বেশি। পাশাপাশি মহিষ, ছাগল ও ভেড়া তো আছেই। কোরবানির মতন আমাদের প্রসেসিং করা আছে 100 পিসের মতন। আর আমাদের যেগুলো আর কি দুধ দেয় প্রায় 60-65টা গরু আছে। বাছুর সহকার প্রায় 180-90 পিস আমাদের গরু আছে এখানে। তারপর আমাদের ভেড়া আছে, এখানে ভেড়াও আছে 50-60 পিসের মতন। আমরা কোরবানিকে সামনে রেখে প্রতিবারে মানুষকে, যেমন আমরা এখানে গরু তো বেশি হলো লাইভ ওয়েটে, এখানে ক্রেতারও লস নাই, বিক্রেতারও লস নাই। একটা সুস্থ গরু তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা মূলত যে একটা গরুকে ঠিক মতন সে খাচ্ছে কিনা, খাওয়ার বিষয় একটু বোঝা যাচ্ছে এই গরুটার কী মানে কী অবস্থা, সে জ্বরে আছে না অসুস্থ আছে বোঝা যায়। যখন সে গরুটা খায় না তখন আমাদের ডাক্তার আসে। এখন তো আমরা তো এক্সেলের মাধ্যমেই মাপা করি, ঠিক আছে। তারপরও যদি একটা আইডিয়া দেই প্রায় হবে 1000-এর উপরে থাকবে। 1000-এর উপরে? 1000-এর উপরে। আচ্ছা, তো 1000-এর উপর যদি এখন থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি হতে হতে আরও চামড়ার কাঠি আছে, এটা কত ওজন হবে? তখন আপনার হবে হলো ধরেন 1300-1400 কেজি হবে। আপনারা গতবার এখানে আপনাদের খামার থেকে সর্বোচ্চ কত দামে গরু বিক্রি করেছেন? সর্বোচ্চ আমাদের গরুগুলো বেচা হয়েছিল আপনার 6 লাখের উপরে। 6 লাখের উপর, জি। আচ্ছা, সর্বনিম্ন হলো 3-এর নিচে। বড় গরু আপনাদের মোটামুটি এখন কতগুলো আছে? এখানে প্রায় আছে 15-20টা আছে। 15-20টা? হ্যাঁ, 15-20টাই বড়, এটা বাইরের অস্ট্রেলিয়ান সব, ঠিক আছে। আর ওই পাশে দেশিগুলো আছে? ওই সাইডে দেশি আছে। আচ্ছা, আপনাদের এখানে দেখছি যে আপনি বলছিলেন যে আপনার দুগ্ধজাত গরু আছে অনেকগুলো, সেগুলো আমরা একটু দেখি। চলেন দেখাই। আমাদের এখানে প্রায় আপনার দুধের মতন গরু আছে প্রায় 60-65, ঠিক আছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের 40টার মতন দুধ দেয়। সকালে দুধ বেশি প্রায় 300 কেজি, 350 কেজি সকালে 300 থেকে 350 দুধ বেশি এখানে। প্রায় এখানে আমরা দুধ এখানেই বেশি, বাইরে যাইতে হয় না। এই কাস্টমার এখানে আসে, এখানেই দুধ কিনে নিয়ে চলে যায়। একটি
আদর্শ খামার তৈরি করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করছেন? এখানে বিষয় বলতে গাভী থেকে আসলে ফার্ম দেওয়াটা ভালো হয়। যে দেখা যাচ্ছে যে আমি কয়েকটা গাভী কিনলাম, ওই গাভী থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে আমি মূলত মানে আমার এই ফার্মটা বড় করবো, নিজস্ব অধীনে যেটা করা যায় এটাই আপনার মূলত। আমার মালিক এই 5টা গরু থেকে এই এত বড় একটা ফার্ম তৈরি, 5টা গরু থেকে গরুটা অলরেডি। আচ্ছা, গত কোরবানিতে আপনারা এখান থেকে কত গরু বিক্রি করেছেন? আমরা গতবার বেচি 86টা গরু বেচি। 86টা গরু বিক্রি অলরেডি, হ্যাঁ। এবার টার্গেট কি আপনাদের? এখানে আমার টার্গেট আছে 100-এর উপরে বেচার। এবার 100-এর উপরে, 100-এর উপরে বেচার টার্গেট আছে। আচ্ছা, এবার একদম ভেড়াটা দেখে আসেন দেখি। ভেড়ার আসলে কি ধরনের পরিচর্যা লাগে? আমাদের এখানে ওই গরুকে যেভাবে আমরা মানে দোয়া থেকে শুরু করে খাবার দাবার যেভাবে গরুকে দিই, এদেরকেও সেইভাবে আমরা পরিচর্যা করতেছি। এখানে এই যে আমাদের পদ্মাগুলো দেখতেছেন না, এই পদ্মাগুলো দেখা যাচ্ছে যে 4-6টা, কিন্তু গরম যখন হয় তখন এগুলো খোলা থাকে। এখন যেহেতু শীত, আমরা এগুলো পুরোটাই ঢাকি দিই যাতে ওদের কোনো রকম ঠান্ডা না লাগে, সব সময় যেন গরম লাগে। বিভিন্ন জাতের গরু আছে, মনে করেন জাপসি আছে, সিন্ধি আছে, তারপর অস্ট্রেলিয়া আছে, তাই না, তারপর দেশি আছে। এইসব গরুর খেয়াল না লাগে, মনে করেন যে দেখা যায় যে গরমের সময়, ওই দেখেন গরমের সময় আমাদের চালের উপর যে ঝর্ণা সিস্টেম করা আছে, বেশি গরম হলে ওটা আমরা টিন ভিজে রাখি। আবার মনে করেন যে ফ্যান তো আছেই গরমের দিনে, আবার গোসল করে হলে দিনে 4 বার। আর শীতের দিনে মনে করেন বাতি জ্বালাইছে, মনে করেন যে 500 পাওয়ার 1000 পাওয়ার বাতি জ্বালা রাখি, চারদিক দিয়ে ঢাকা রাখি, যেন ঘরের ভিতরে সেই গরম থাকে, গরু মানে শীত পা না পায়। উপরে দুধ আছে আমাকে 30 কেজি 25 কেজি করে হয় একটা গাভী সকালেই, আবার বিকালে হয় ওইটার যেটা 30 কেজি হবে ওইটার মনে করেন 15 কেজি হয় বিকালে, এরকম মনে করেন। আর গাভীর খাবারও এরকম খাবাই, মনে করেন যে সকাল বিকাল 2 টাইম খাবার দেয়। আবার এবং হলে আপনার হলে করি ওই মনে করেন ঘরে স্প্রে করে সকালে 2 বার, আবার হলে বিকালে 2 বার, আর মনে করেন মাঝখানে দুপুরবেলায় ঘাস খাওয়াই, আর ধরেন 2 টাইম মাল খাওয়াই। কি মাল খাওয়ায়? ওই ভুসি খাওয়াই, আপনার খোদের জাউ খাওয়াই, আর হলে আপনার হলে ওই ধানের গুঁড়া খাওয়াই, এটি মিলে 11 জন মানে গাই ফানায় হলে 3 জন, আর আমরা ভিতরে এমর আছি 4 জন, এমর আছে হলে 3 জন। আদর্শ খামারিরা পশুর নিয়মিত পরিচর্যার পাশাপাশি বছরব্যাপী প্রস্তুতি নিয়ে থাকে কোরবানিকে সামনে রেখে। ফলে সময় যত কাছে আসছে, খামারটিতে পশু সংখ্যা বাড়ছে। শুধু ঢাকার আশেপাশে খামারই নয়, সারা দেশে ছোট বড় খামারিরা এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন, বিশেষ করে কুষ্টিয়া, পাবনা এবং সিরাজগঞ্জে। এক্ষেত্রে আদর্শ খামার ব্যবস্থাপনার পাশাপাশি পশু নির্বাচনে গুরুত্ব পাচ্ছে। একটা আদর্শ খামারের শেড তৈরি করতে গেলে আপনার ফ্লোর থেকে মিনিমাম 3 ফুট ফাঁকা রাখতে হবে, যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ গরুর লাগে। আমরা খামারের মাঝখানে একটু অনেকটা ফাঁকা স্পেস রাখছি, যে জায়গাটুকু আমাদের গাভী এবং বাচ্চা অনেক সময় ছেড়ে দিয়ে রাখা হয়, যার কারণে গরুগুলো আরামদায়কভাবে চলাফেরা করে। সুন্দর ছায়া আছে এবং খাবারের পাত্র আছে, তারা যখন প্রয়োজন বাচ্চাগুলো তার নিজের চাহিদা মতো পানি খাচ্ছে, খাবার খাচ্ছে, এবং প্রয়োজন হলে তারা ছায়ে ঘুমাচ্ছে। আর সবসময় একটু দৌড়াদৌড়ি করলে বাচ্চাগুলো ভালো থাকে, এই জন্য খামারের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখছি সবসময় আমরা গরুগুলোকে আরামদায়ক রাখার জন্যই। এলাকা ভেদে অনেক খামারি আছে, কিন্তু বড় গরু হাই গরু লালন পালন করে, ঈদের সময় বিক্রি করতে পারে, অনেকে কান্নাকাটি করে। তো আমার সিস্টেমটা হচ্ছে, আমি আমার এলাকায় কি গরু চলাইতে পারবো সেই গরু দিয়ে লালন পালন করি, এবং হাট ডিসার গরু কিনি, ফ্রেম আকারের গরু কিনি। এই গরুগুলি আপনি এখন যেরকম দেখতেছেন, আমার ধরেন 50, 55, 60, 65, 1 লাখ, 1 লাখ 10 এভাবে কিনছি। যেগুলি 50 দিয়ে কেনা, এগুলি ঈদের সময় 3 মাস পরে 1 লাখ 10, 15 এরকম বিক্রি হবে। ছোট গরুর সুবিধা আছে, সামনে কোরবানিতে আপনার কোরবানির 10-15 দিন আগে আমি বিক্রি করে দিতে পারি। গরু পাললেই তো বললেই তো হলো না যে আমি গরু পালবো আর হয়ে গেল। সেজন্য আমি বলতেছি যে 2-3টা নিয়ে শুরু করলে মানে ওটা বুঝতে পারবে যে গরুর পালন করা কীরকম, ওটা ট্রেনিং হিসাবে উনি আপাতত 1 বছর 2-3টা গরু দিয়ে উনি শুরু করতে পারে। প্রতি মাসে আমাদের ব্যাপক খরচ আছে একটা, তারপরে শ্রমিকের বেতন, তো এই নিয়ে কুরবানি পর্যন্ত আমাদের অনেকটা বেশি খরচ হয়ে যাবে। তো আমরা এই খরচ কুরবানিতে গরু বিক্রি করে উঠাতে পারবো কিনা এটা আমরা শিওর না। আমাদের সরকারের কাছে একটা আবেদন, বাইরে থেকে যেন কোনো গরু না ঢোকে।
তবে বড় বড় অনেক খামারি জানিয়েছেন নির্বাচনের পর কোরবানি প্রস্তুতি শুরু করবেন তারা। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আদর্শ খামার ব্যবস্থাপনা এবং আগামী কোরবানির প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই। আমাদের সঙ্গেই থাকুন। কৃষি ও প্রযুক্তি সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও কথা বলতে চাই বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এর প্রাণী উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান ডক্টর বিপ্লব কুমার রায়ের সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্বিক যে পরিচর্যা, সেই পরিচর্যা কোন কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন যে এখনও 4 মাস সময় আছে কোরবানির, তো আমি একটু এই গরুর হৃষ্টপুষ্টকরণ যে প্রযুক্তি, এটির আসলে একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, যে এটি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট 1990 এর শুরুর দিকে এই প্রযুক্তিটি আসলে উদ্ভাবন করেছে এবং এই প্রযুক্তিটি বাংলাদেশে সারা দেশের খামারিরা ব্যাপকভাবে এটা গ্রহণ করেছে। এই গরুর হৃষ্টপুষ্টকরণের 4টি মূল ধাপ আছে। সেটি হচ্ছে যে প্রথমে কোনো খামারি, সেটি প্রান্তিক খামারি হোক, ক্ষুদ্র খামারি হোক অথবা বাণিজ্যিক খামারি হোক, তারা যদি এই গরুর হৃষ্টপুষ্টকরণ করতে চায় তাহলে 4টি ধাপকে আসলে অনুসরণ করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে প্রাণী নির্বাচন, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপই হচ্ছে আমরা জানি ডিওয়ার্মিং বা কৃমি মুক্তকরণ, এই প্রক্রিয়াটা করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর ধাপ হচ্ছে মার্কেটিং বা বাজারজাতকরণ। এটি কুরবানিকে মাথায় রেখে বা ভোক্তাদের যে চাহিদা, এটাকে মাথায় রাখতে হয় খামারিদেরকে। সে দেশি করবে না সংকর জাতীয় করবে। গরু নির্বাচন এবং ক্রয় করার সময় কতগুলো বিষয় বিবেচনা করতে হয় শুরুতেই, যে আপনার সেটি হচ্ছে যখনই সে প্রাণীটা ক্রয় করতে যাবে কতগুলো বৈশিষ্ট্য দেখে আমরা সাধারণত বলি যে কোন বয়স, এর বয়স একটা গুরুত্ব, কোন বয়সের প্রাণী সে নির্বাচন করবে। 2 বছর বয়স, 1.5 থেকে 2 বছর বয়স থেকে এই ফ্যাটেনিং বা হৃষ্টপুষ্টকরণ করা যায়। আপনারা জানেন যে এই খামারের সাধারণত আমাদের বাজারে যখন মার্কেটিং করে তো 2 দাঁত, তাই না, ধর্মীয়ভাবে একটা বিষয় আছে যে 2 দাঁত না হলে কিন্তু আপনার এই যে কোরবানির উপযুক্ত হয় না। তো সাধারণত 2 দাঁত হতে 2 বছর সময় লাগে, এটা একটা বিষয়। তো খামারিরা 2 বছর বয়স থেকেও করতে পারে, 1.5 বছর থেকে করতে পারে, হ্যাঁ, আবার 2.5 বছর থেকে করতে পারে। এটা আমি বলতে 2.5 বছর বয়সী গরু সে নির্বাচন করতে পারে। যখন সে ওই প্রাণীটা কিনবে তখন তার চামড়াটা দেখে নিবে, চামড়াটা সেই চামড়াটা হবে খুবই লুজ, মানে তার মানে হচ্ছে সেই গরু মাথাটা, হ্যাঁ, মাথাটা চওড়া হতে হবে, শুরুতে দিকে মাথাটা চওড়া হবে, ঘাড় বা কাঁধ এটা চওড়া হবে, তারপরে পাগুলো হবে খাটো এবং শরীরের সাথে একবারে সমানভাবে ঠিক আছে। গরুগুলো মানে চিকন জীর্ণ শীর্ণ হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু রোগ আক্রান্ত না। তারপরে যেটি হচ্ছে কৃমিনাশক, যেটাকে বলে ডিওয়ার্মিং দিয়ে, এটি অবশ্যই আমাদের যে স্থানীয় যে পশু চিকিৎসক আছে তার পরামর্শ নিয়ে এই আপনার কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে, করে তার যে ক্ষতিকর যে পরজীবীগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে, এটি ধাপ। এবং তৃতীয় যে ধাপটা হচ্ছে যেটি আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ যে অংশ, আমি যেটা বলি সেটি হচ্ছে খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা। ওকে, আমাদের দেশে আসলে খামারিরা আসলে যেটি বলবো যে ট্রেডিশনালি তো এই হৃষ্টপুষ্টকরণ করে, যে তারা বছরব্যাপী আসলে এই ফ্যাটেনিং করে, তাই না, ক্ষুদ্র প্রান্তিক খামারিরা, ইভেন আপনার কমার্শিয়াল খামারিও তাই করে, হ্যাঁ, আমাদের এখানে। তো সেক্ষেত্রে যেটি আপনার যে বাংলাদেশে আপনারা জানেন যে খড়, যেটি বলি খড়ই হচ্ছে আসলে যে আঁশ জাতীয় খাদ্যের প্রধান উৎস খড়। তো সেই ক্ষেত্রে খামারিরা, অনেক খামারি আছে আমাদের প্রান্তিক বা ক্ষুদ্র খামারি, তারা কিন্তু খড়ের সাথে ইউরিয়া মোলাসেস ট্রিটেড স্ট্র, UMS বলে যেটা, তো এই UMS দিয়ে এইটি একটি পদ্ধতি আছে, মানে খড় ভিত্তিক রেশন। আরেকটি হচ্ছে ঘাস ভিত্তিক রেশন, এবং আরেকটি আছে হচ্ছে আমাদের সাইলেজ ভিত্তিক রেশন। মূলত এইটি হচ্ছে আমাদের যে ফ্যাটেনিং বা হৃষ্টপুষ্টকরণের জন্য তো সেই ক্ষেত্রে খামারিরা সাধারণত যারা UMS দিয়ে করে বা খড় দিয়ে করে, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে এই UMS এর পাশাপাশি এই যে খড়ভিত্তিক যে এই খাদ্য ব্যবস্থাপনা, এর পাশাপাশি এই গরুর দৈহিক ওজন, প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 1 কেজি করে দানাদার খাবার
এটি তাকে প্রতিদিন সরবরাহ করতে হবে। আমরা যেটা বলি যে 0.8 থেকে 1% অফ দ্য বডি ওয়েট, প্রাণীর বডি ওয়েটের ভিত্তিতে দানাদার খাবার যদি আমরা দেই, তাহলে সেই অ্যানিমাল থেকে আমরা যে কাঙ্ক্ষিত যে দৈহিক বৃদ্ধি যেটি সেটি আমরা পেতে পারি। আচ্ছা, এই যে মোটা তাজাকরণ নিয়ে এক ধরনের আসলে আমাদের একটা নেগেটিভ প্রচারণা রয়েছে, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। কোনো ধরনের ঔষধ প্রয়োগ করে আপনার এই মোটা তাজাকরণ, ডেফিনেটলি এটি বাংলাদেশে আসলে অনেক আগে এই ধরনের কিছু মানে কি বলবো আমরা দেখতাম বা পেতাম যে কিছু ধরনের ওষুধ, বিশেষ করে স্টেরয়েড বা হরমোন কিছু 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 খামারি ওষুধ খামারি প্রয়োগ করতো, কিন্তু ইদানিংকালে বাংলাদেশ সরকারের কড়া নজরদারির কারণে এই ধরনের যে অসৎ পন্থা অবলম্বন করে যে গরুর হৃষ্টপুষ্টকরণ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টেরয়েড, হরমোনস, কিন্তু এখন এই যে আপনার মনিটরিংয়ের কারণে এটি আর মানে খুবই নাই বলেই চলে। কিন্তু এটা একটা প্রোপাগান্ডা আছে, যেহেতু পূর্বে এই ধরনের একটা প্রোপাগান্ডা ছিল, বিশেষ করে কোরবানির সময় এই ধরনের প্রোপাগান্ডা খুবই আসে। তো এইটিও আসলে মানে নির্ণয় করার কিন্তু একটা আছে, উপায় আছে, যে একটা সুস্থ গরু আপনি দেখলেই বুঝতে পারবেন সে জাবর কাটছে, তার কানগুলো খাড়া, সে একেবারে চঞ্চল তার ভাব, ঠিক আছে। তারপরে তার পিঠের চামড়া যেটা টান টান থাকবে, কুচগুলো একেবারে খাড়া থাকবে, ঠিক আছে। তার আরেকটা বড় জিনিস হচ্ছে, যদি কোনো এই ধরনের মানে হরমোন বা স্টেরয়েড প্রয়োগ করে যদি কোনো প্রাণীকে মোটা তাজাকরণ করে, তাহলে সেই ক্ষেত্রে গরুর যে চামড়া যদি আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ড চাপ প্রয়োগ করার পরে সেখানে যদি কোনো গর্তের সৃষ্টি না হয়, তাহলে মনে করবেন যে এখানে কোনো ধরনের হরমোন বা স্টেরয়েড কিছু প্রয়োগ করে নাই, মানে এটা একটা মানে স্বাভাবিক খাবার খেয়ে এই প্রাণীগুলো হৃষ্টপুষ্ট করা হয়েছে। আর যদি কোনো কারণে দেবে থাকে, তাহলে এটা বোঝা যাবে যে হ্যাঁ, যে এখানে কিছু ধরনের মানে ব্যাড প্র্যাকটিস, যেটি বলছেন যে কিছু ধরনের হরমোন বা স্টেরয়েড প্রয়োগ করা হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা বাজারে বিভিন্ন কোম্পানির খাবার পাই, ফিড পাই, সেটি আসলে কেমন? পার্টিকুলারলি যদি বলি মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এদের জন্য কিছু খাবার বিভিন্ন কোম্পানি আসলে তৈরি করে বা রেডি ফিড হিসাবে তারা বিক্রি করে। তো অনেক সময় খামারিরা এই যে আদর্শ বা সুষমভাবে যে মিশ্রণটা তৈরি করা তারা আসলে করতে পারে না, যার কারণে অনেক সময় তারা কি করে এই বিভিন্ন কোম্পানির যে রেডি ফিড মানে যেগুলো আসলে সুষম উপায়ে হয়তো তারা তৈরি করে, এটা আমরা দেখেছি যে হ্যাঁ, তাদের যে একটা অ্যানিম্যালের যে তার পুষ্টির যে চাহিদা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তারা তৈরি করে। তো এগুলো খারাপ না, আমি ব্যক্তিগত মনে করি যে এই ধরনের আমাদের কাছে এই ধরনের কোনো রিপোর্ট নাই যে বাজারে এই ধরনের ফিড খেয়ে গরুর মাংসের বা কোনো ক্ষতিকর প্রভাব এগুলো আসে না। প্রিয় দর্শক, গত বছর কোরবানির জন্য 1,24,00,000 পশু প্রস্তুত ছিল। এবছর সেই চাহিদা নিশ্চয়ই আরও বাড়বে। এক্ষেত্রে খামারেরা আদর্শ খামার ব্যবস্থাপনার মাধ্যমে পশু প্রস্তুত করবেন এবং প্রতিবেশী দেশের উপর আমাদের এই পশুর জন্য যাতে নির্ভরশীল না হতে হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড।